হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই লেকচারে আমরা অ্যাসিড এর বৈশিষ্ট্য, এর পরিচয় এবং নামকরণ নিয়ে কথা বলবো। বিভিন্ন রকম অ্যাসিডের বিভিন্ন রকম নাম হয়, এই নামটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা দেখে নেই অ্যাসিডের পরিচয়টা কি। অ্যাসিডের পরিচয়, যেই সমস্ত যৌগ হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাদেরকে আমরা বলি অ্যাসিড। যদিও এই অ্যাসিড ব্যাখ্যা করার জন্য 5টা থিওরি আছে: আরহেনিয়াসের থিওরি, ব্রনস্টেড-লাউরির থিওরি, লুইসের থিওরি, ওসনোভিচের থিওরি এবং আরেকটা কি জানি। আচ্ছা, তো আমরা মেইন যে থিওরিটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি এবং লুইসের থিওরি। আচ্ছা, তো ব্রনস্টেডের থিওরি অনুসারে যারা প্রোটন দান করতে পারে ব্রনস্টেড এর মতে এরাই হবে অ্যাসিড। আচ্ছা, আর যেই সমস্ত যৌগ লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাও কিন্তু অ্যাসিড। আর এটা বলেছিল সবার প্রথম লুইস, আমেরিকান বিজ্ঞানী লুইস। লুইস বলেছিলেন যে সমস্ত যৌগ লোন পেয়ার গ্রহণ করতে পারবে, অর্থাৎ যাদের ফাঁকা অরবিটাল থাকে, সেই সমস্ত যৌগ এর যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল থাকবে কেন্দ্রীয় মৌলে, তারাই কিন্তু লোন পেয়ার গ্রহণ করতে পারবে, আর এরাই হবে অ্যাসিড, লুইস অ্যাসিড। তাহলে আমরা উদাহরণ দিতে থাকি একটা একটা করে। প্রথমত আমরা ব্যাখ্যা করলাম এই যৌগটা নিয়ে, নাইট্রিক অ্যাসিড। এটাকে যখন আমরা পানির সাথে মিশিয়ে দিব তখন দেখা যাবে কি যে এই নাইট্রিক অ্যাসিড তার একটা H+ পানিকে দিয়ে দিবে। আর আমরা সবাই জানি পানির আছে লোন পেয়ার। পানির কি আছে? অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে। লোন পেয়ার মানেই ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন। আর H+ মানেই এর মধ্যে একটা অরবিটাল ফাঁকা আছে। H+ এর 1s যে অরবিটালটা এটা কিন্তু ফাঁকা, 1s 0 0। তো H+ যেটা করবে এই অক্সিজেনের একটা লোন পেয়ারকে নিয়ে নেবে। অক্সিজেনের লোন পেয়ার নিলে এই পানি থেকে তৈরি হবে H3O+, আর পানির থাকবে একটা লোন পেয়ার। ঠিক আছে, তো পানি একটা প্রোটনকে গ্রহণ করে ফেললো। তো প্রোটনটা আসলো কোত্থেকে? এই যে নাইট্রিক অ্যাসিডের কাছ থেকে। এই জন্য এই HNO3 এটাকে আমরা বলবো অ্যাসিড বা অম্ল। আর যে এই প্রোটনটা গ্রহণ করে তাকে আমরা বলবো বেজ বা ক্ষারক। তো অ্যাসিডের সাথে আমরা ক্ষারকের ধারণাটাও পেয়ে গেলাম। আচ্ছা, তো অ্যাসিড সবসময় ক্ষারকের সাথে বিক্রিয়া করবে। তো অ্যাসিড H+ ত্যাগ করার পর থাকবে হচ্ছে একটা নেগেটিভ চার্জ, নাইট্রেট আয়ন, নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট আয়ন। ঠিক আছে, এরপরে আমরা যদি আরেকটা যৌগ নিয়ে কথা বলি সেটা হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড, গ্যাসীয় অবস্থায় নিলাম। এই গ্যাসটাকে আমরা আরেকটা গ্যাস অ্যামোনিয়া এর সাথে বিক্রিয়া করাই। ঠিক আছে, তো দেখা যাবে এই অ্যামোনিয়া নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, আর হাইড্রোজেন বেচারা তার কাছে কিন্তু অরবিটাল ফাঁকা আছে। তো ফাঁকা অরবিটালে সবাই চাইবে কি একটা এক জোড়া ইলেকট্রন নিতে। তো এই এক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে নিবে। তাহলে আমরা এইভাবে দেখাবো, আগে ছিল অ্যামোনিয়ার 3টা হাইড্রোজেন, এখন আরেকটা হয়ে গেছে, তার একটা পজিটিভ চার্জ হয়ে গেছে। অর্থাৎ এই লোন পেয়ারটা দিয়ে H+ কে ধরে ফেলল। আর এই যে ক্লোরাইড এটা হয়ে যাবে কি নেগেটিভ। যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা H+ আয়ন বা প্রোটন দান করে, তাই এটা একটা অম্লধর্মী গ্যাস, এটা একটা অ্যাসিডিক গ্যাস। আর অ্যামোনিয়া যেহেতু একটা প্রোটনকে গ্রহণ করে, তো এটা হয়ে যাবে কি ক্ষারক। তো অ্যাসিড যার সাথে বিক্রিয়া করে সেই কিন্তু ক্ষারক, এটা মাথায় রাখতে হবে। তো অ্যামোনিয়া একটা ক্ষারক। এই তো, তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে ফেলি। সেটা হচ্ছে অ্যামোনিয়া এর সাথে বোরন ট্রাইফ্লোরাইডের বিক্রিয়া, বোরন ট্রাইফ্লোরাইড। হায় হায়, এইখানে তো কিছুই বোঝা যাচ্ছে না, এটা কিভাবে হবে? আচ্ছা, আমি আগে ভাগে বলে দেই, এটা হচ্ছে কি অ্যাসিড আর এটা ক্ষারক। খুবই উদ্ভট কথাবার্তা। ভাইয়া এখানে অ্যাসিডের মধ্যে কোনো H+ই নাই, হাইড্রোজেন নাই, অথচ ক্ষারকের মধ্যে হাইড্রোজেন আছে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। দেখা যায় এই বোরন ট্রাইফ্লোরাইডকে যখন আমরা পানিতে মিশ্রিত করি তখন পানির pH 7 থেকে কমে যায়,
আর অ্যামোনিয়াকে যখন আমরা পানিতে মিশ্রিত করি তখন এই অ্যামোনিয়ার পিএইচ, অ্যামোনিয়া দ্রবণের পিএইচ 7 এর চেয়ে বেশি হয়ে যায়। তো এটাকে ব্যাখ্যা করছে সবার প্রথম আমেরিকান বিজ্ঞানী লুইস এইভাবে ব্যাখ্যা করছেন যে অ্যামোনিয়ার মধ্যে যেহেতু লোন পেয়ার আছে, আর আমরা যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি, তো বোরনের ইলেকট্রন বিন্যাস আমি এখানেই করে দিচ্ছি 1s2 2s, যখনই সে বিক্রিয়া করবে তখন 2s এর একটা ইলেকট্রন 2p তে যাবে, এই এই তো 2s2 2p1 ছিল। তো 2s থেকে একটা ইলেকট্রন যদি 2p তে যায় তাহলে তার যোজনী হয়ে যাচ্ছে 3টা। এই 3টা যোজনী দিয়েই বোরন 3টা ফ্লোরিনের সাথে যুক্ত থাকে। আর এই যে তার একটা অরবিটাল ফাঁকা আছে, এই ফাঁকা অরবিটাল এসে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে, যেখানেই ফাঁকা অরবিটাল থাকবে সেখানেই ইলেকট্রন যে জায়গা করে নেবে। তো এই অ্যামোনিয়ার এক জোড়া ইলেকট্রন বোরনের ফাঁকা অরবিটালে জায়গা করে নেবে। তাহলে আমরা এইভাবে লিখব, নাইট্রোজেন তার একটা লোন পেয়ার একবারেই বোরনকে দিয়ে দিচ্ছে, বোরন ট্রাইফ্লোরাইডের ফাঁকা অরবিটালে দিয়ে দিচ্ছে। এই বন্ধনটাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। যখন কোন একটা যৌগের একটা মৌল অন্য যৌগের অন্য কোনো মৌলকে এক জোড়া ইলেকট্রন দিয়ে সেই ইলেকট্রনগুলোকে শেয়ার করে, সেটাকেই বলা হয় সন্নিবেশ বন্ধন। তো যেহেতু এই অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন দান করে, তাই তো লোন পেয়ার ইলেকট্রন দান করে, তাই অ্যামোনিয়া হবে ক্ষারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে, লোন পেয়ার গ্রহণ করে, সেই হবে অ্যাসিড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে একটা অ্যাসিড। এইবার বিভিন্ন অ্যাসিডের নামকরণ করব। অ্যাসিডের নামকরণ, অ্যাসিডের নামকরণ করার জন্য আমরা অ্যাসিডকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলব। একটা হচ্ছে গিয়ে হাইড্রাসিড, যে সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বা প্রোটনটা থাকে তাদেরকে আমরা বলবো হাইড্রাসিড। আর যে সমস্ত অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকবে তাদেরকে আমরা বলবো অক্সো অ্যাসিড। এক্ষেত্রে অক্সিজেন থাকবে। যে সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন থাকবে তাদেরকে আমরা বলি হাইড্রাসিড, আর যে সমস্ত অ্যাসিডে অক্সিজেন থাকবে তাদেরকে বলা হবে অক্সো অ্যাসিড। তো হাইড্রাসিড কয়েকটার নাম যদি আমি লিখি, HF, HCl, HBr, HCN, তারপরে আমরা লিখতে পারবো HI। অর্থাৎ হাইড্রাসিডগুলোর মধ্যে নরমালি কি থাকে না, অক্সিজেন থাকে না। এই অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করেই আমরা এই ক্লাসিফিকেশনটা করলাম। অক্সিজেন না থাকলে এটাকে আমরা বলবো হাইড্রাসিড। অ্যাসিড যেহেতু এখানে হাইড্রোজেন থাকাটা কমন আর কি, সচরাচর হাইড্রোজেন থাকে। আচ্ছা, অক্সিজেন না থাকলে আমরা বলবো হাইড্রাসিড, আর অক্সিজেন থাকলে বলবো অক্সো অ্যাসিড। আচ্ছা, হাইড্রাসিডের নামকরণের ক্ষেত্রে অবশ্যই এই নামের আগে হাইড্রো ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে। হাইড্রো, হাইড্রো হাইড্রাসিডের ক্ষেত্রে অবশ্যই হাইড্রো ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে। যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যদি ফ্লোরিন থাকে তাহলে নামটা হয়ে যাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এবং নামের শেষে অ্যাসিড বলতে হবে। যদি এখানে ক্লোরিন থাকে তাইলে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যদি ব্রোমিন থাকে হাইড্রোব্রোমিক অ্যাসিড, আর যদি সায়ানাইড থাকে হাইড্রোসায়ানিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড। আর আয়োডিন থাকলে হাইড্রো আয়োডিক অ্যাসিড। মনে থাকবে? তো হাইড্রোসিডের ক্ষেত্রে অবশ্যই হাইড্রো ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে। তাহলে তোমাদের জন্য আরেকটা অ্যাসিডের নাম লিখছি, N3H। এটা একটা হাইড্রোসিড, বোঝাই যাচ্ছে কোনো অক্সিজেন নাই। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? তো আমাদের লিখতেই তো হবে হাইড্রো, লিখলাম হাইড্রো। এটা আবার কি? নাইট্রোজেন 3টা, তো হাইড্রো নাইট্রোজেনিক অ্যাসিড তো আর হবে না। না ভাইয়া, নাইট্রোজেনিক অ্যাসিড হবে না। তো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোও নাই। এই ক্ষেত্রে N3-, এই যে অ্যানায়নটা আছে, এই অ্যানায়নটার নাম হচ্ছে অ্যাজাইড আয়ন। অ্যাজাইড আয়ন।
নাইট্রোজেনের এক নাম হচ্ছে অ্যাজোড। অ্যাজোড। তো N3- এই আয়নটার নাম হচ্ছে অ্যাজাইড আয়ন। ঠিক যেমন ভাবে আমরা একটু আগে চিন্তা করলাম ক্লোরাইড আয়ন, ক্লোরাইডের মতোই অ্যাজাইড আয়ন। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু অ্যাজাইড আয়ন আছে তাই এটার নামটা হবে হাইড্রো অ্যাজোইক অ্যাসিড। ঠিক আছে? ক্লোরিকের মতো অ্যাজোইক, ক্লোরিক থেকে অ্যাজোইক এবং শেষে বলতে হবে অ্যাসিড। হাইড্রো প্লাস অ্যাজোইক এই দুটাকে একসাথে মিলিয়ে আমরা বলে ফেলবো হাইড্রাজোইক অ্যাসিড। বুঝা গেল? এইভাবেই কিন্তু এই হাইড্রোসিডের নামকরণগুলো করতে হবে। তো আমরা কিন্তু বেশ কঠিন কয়েকটা অ্যাসিডের নামকরণ করে ফেললাম এইভাবে। হাইড্রোসায়ানিক অ্যাসিড, এটার নামটা লিখে দিচ্ছি হাইড্রোসায়ানিক অ্যাসিড। এটা হাইড্রোসায়ানিক অ্যাসিড। এবার আমরা অক্সো অ্যাসিডের নামকরণ করব। তো যেই সমস্ত অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকবে তাদেরকে আমরা বলবো অক্সো অ্যাসিড। যেমন H2SO3, H2SO4, H2SO5, তারপর হবে HClO, HClO2, HClO3, HClO4, এরকম ভাবে আরো অনেক যৌগ আছে, ওগুলাও লিখি। H3PO2, H3PO3, H3PO4, H3PO5, অনেক অনেক যৌগ। অ্যাসিডের অভাব নেই। এই অ্যাসিডগুলোর নামকরণ আমরা করব। তো অ্যাসিডগুলোর নামকরণ করার জন্য শুরুতেই দেখতে হবে এর কেন্দ্রীয় মৌল কোনটা এবং তার জারণ সংখ্যা কত। আমি জারণ সংখ্যাগুলোকে লিখি। আমি জারণ সংখ্যাগুলোকে লিখে দেই। +6, এটার ক্ষেত্রেও +6। এই জায়গায় কেন্দ্রীয় মৌল ক্লোরিন। আমরা দেখব যে সমস্ত মৌলের জারণ মান একাধিক হতে পারে তারাই কেন্দ্রীয় মৌল। তো এই ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান একাধিক দেখা যাচ্ছে, তার ফাঁকা ডি অরবিটাল আছে। আচ্ছা, তো এটাই হবে কেন্দ্রীয় মৌল। তো এই কেন্দ্রীয় মৌল এবং তার জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা নামকরণগুলো করব। ঠিক আছে? যদি এরকম একাধিক জারণ সংখ্যা থাকে তাহলে যেই যৌগের মধ্যে জারণ সংখ্যা কম সেই যৌগটাকে আমরা বলবো আস অ্যাসিড, আর যেখানে জারণ সংখ্যা বেড়ে যাবে তাকে আমরা বলবো ইক অ্যাসিড। বোঝা গেল? তাহলে এটার নাম হচ্ছে সালফারের অ্যাসিড, যেহেতু সালফিউরাস অ্যাসিড সবাই জানি আমরা। H2SO3 সালফিউরাস অ্যাসিড, এবং এদের গঠন নিয়ে আমি কিন্তু আগের লেকচারগুলোতে আলোচনা করছি, যদি প্রয়োজন হয় আমি আবারও আলোচনা করব। তারপর H2SO4, এটা যেহেতু +4 এর থেকে জারণ সংখ্যা একটু বেশি, এটার নাম হবে সালফিউরিক অ্যাসিড। ইক অ্যাসিড হবে, সাফিক্স হিসেবে আমাদেরকে বসাইতে হবে। আস এবং ইক, এদেরকে আমরা বলি সাফিক্স বা পরপদ। ঠিক আছে? কিন্তু যদি অক্সিজেন সংখ্যা ইক অ্যাসিডের চেয়ে আরো বেশি বেড়ে যায়, যদি অক্সিজেনের সংখ্যাটা ইক অ্যাসিডের চেয়ে আরো বেশি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে একটা প্রেফিক্স বসাইতে হবে। যেমন সালফিউরিক অ্যাসিড, তার আগে আমাদের বসাতে হবে পারঅক্সি, পারঅক্সি সালফিউরিক অ্যাসিড। যদি ইকের থেকে জারণ সংখ্যা আরো বেশি থাকে তাহলে পারঅক্সি হবে। আচ্ছা, এইবার প্রশ্ন করবা, এই ক্ষেত্রে তো আপনি জারণ সংখ্যা বাড়ান নাই। হ্যাঁ, এই সালফারের ক্ষেত্রে +6 এর থেকে বেশি জারণ সংখ্যা হওয়া সম্ভব না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যোজ্যতা স্তরে আছেই 6টা ইলেকট্রন, তাহলে সে 6 এর চেয়ে বেশি কিভাবে দিতে পারবে না। এটা কিন্তু 6ই থাকবে। তাহলে আমরা এই ব্যাখ্যাটাকে এইভাবে দিব যে ইক অ্যাসিডের মধ্যে যতগুলো অক্সিজেন থাকবে, যদি তার থেকে বেশি অক্সিজেন চলে আসে অন্য কোন একটা সেম জাতীয় অ্যাসিডে, সেই ক্ষেত্রে আমাদেরকে পারঅক্সি নামক প্রেফিক্সটাকে অ্যাড করতে হবে। বোঝা গেল? পারঅক্সি নামক প্রেফিক্সটাকে অ্যাড করতে হবে। এই পারঅক্সি নামক প্রেফিক্স অ্যাড করার কারণ এখানে একটা পারঅক্সাইড মূলক আছে। পারঅক্সাইড মূলকের কারণেই পারঅক্সি অ্যাসিড। আমি এটা স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি।
যেমন এই তো সালফার, সর্বোচ্চ তার জারণ সংখ্যা 6 হতে পারে, সে 6টা বন্ধন তৈরি করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে অক্সিজেন যেহেতু 5টা আছে, এই অক্সিজেনটা এরকম ভাবে পারক্সাইড মূলক বা পারক্সাইড বন্ধন তৈরি করে রাখে, এই জন্যই পারক্সি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে এদের নাম আমি লিখে ফেলি। এই তো +1 3 5 7, আয় হ্যাঁ, এক্ষেত্রে তো 12-এর উপরেই আছে। যদি এরকম 2-এর অধিক থাকে তখনই আমরা মাঝখানের দুইটাকে ধরব। মাঝখানের দুইটার যেটার মধ্যে কম আছে তার নামে শেষে হবে আস অ্যাসিড, আর যেখানে বেশি আছে সেটা হবে ইক অ্যাসিড। তাহলে বোঝাই যাচ্ছে এটা যেহেতু একটা ক্লোরিনের অ্যাসিড, ক্লোরিনযুক্ত অ্যাসিড, তাই নাম হবে ক্লোরাস অ্যাসিড। আর এখানে যেহেতু জারণ সংখ্যা একটু বেশি, এটা হবে ক্লোরিক অ্যাসিড। আমি আবারও বলি, সালফারের অ্যাসিড হলে সালফিউরাস বা সালফিউরিক, ক্লোরিনের হলে ক্লোরাস বা ক্লোরিক, ব্রোমিনের হলে ব্রোমাস বা ব্রোমিক। বোঝা গেল? ফসফরাসের হলে ফসফরাস অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তো এটার নাম ক্লোরাস অ্যাসিড আর এটার নাম ক্লোরিক অ্যাসিড। ইক থেকে যদি আরো বেশি জারণ মান থাকে সেই ক্ষেত্রে আমাদের পূর্বপদ হিসেবে পার শব্দটা বসাতে হবে। এক্ষেত্রে আর পারক্সি হবে না। পারক্সি তখনই হবে যদি অক্সিজেন সংখ্যা বেড়ে যায় কিন্তু জারণ সংখ্যা না বাড়ে। বাট যদি অক্সিজেন সংখ্যাও বাড়ে, জারণ সংখ্যাও বাড়ে, সেই ক্ষেত্রে আমরা বলবো পার ইক অ্যাসিড, অর্থাৎ পার ক্লোরিক অ্যাসিড। অর্থাৎ জারণ সংখ্যা বেড়ে গেলেই পার নামক প্রেফিক্সটাকে বসাইতে হবে। আচ্ছা, আর যদি আস অ্যাসিড এর থেকেও কম জারণ সংখ্যা থাকে তাহলে প্রেফিক্স হিসেবে আমাদেরকে হাইপো নামক ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। যেমন হাইপো ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড বা তার থেকে আরো কম, হাইপো মানেই কম, নিচে, তো আসের থেকে কম, তাই হাইপোক্লোরাস অ্যাসিড। সেম ভাবে এদের নামকরণ যদি আমি করে ফেলি, এখানে +1 +3 +5 অক্সিজেনের জারণ সংখ্যা, বাট এর তো 5-এর বেশি হতে পারবে না, তাই এখানে অবশ্যই পারক্সি হবে। আমরা বুঝেই গেলাম অক্সিজেন বাড়লো কিন্তু জারণ সংখ্যা বাড়লো না, এটা হবে পারক্সি। আচ্ছা, তো যেহেতু এখানে 2-এর অধিক জারণ সংখ্যা আছে, যেখানে কম থাকবে সেটা হবে আস অ্যাসিড, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড, আর যেখানে বেশি থাকবে সেটা হবে ইক অ্যাসিড, অর্থাৎ H3PO4, এটার নাম ফসফরিক অ্যাসিড। আসের থেকে যদি আরো কম থাকে এটার নাম হবে হাইপো আস, দ্যাট মিন্স হাইপো ফসফরাস অ্যাসিড। আর এই ফসফরিকের চেয়ে বেশি পারক্সি ফসফরিক অ্যাসিড। বুঝা গেল? আচ্ছা, এই জিনিসপাতিগুলো আশা করি আমরা বুঝতে পারলাম। এটা ছাড়া কিন্তু আমাদের হাতে আরো অনেকগুলো অ্যাসিড আছে, H2O3, H2, H2O7, H2, H2O8, এগুলো কিন্তু বিভিন্ন রকমের অ্যাসিড। তারপরে H4P2O7, H4P2O8, নানান ধরনের অ্যাসিড আছে। এই অ্যাসিডগুলোর নামকরণ কিভাবে হবে? তাহলে ভাইয়ারা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো এই অ্যাসিডগুলোর নামকরণ তোমরা করে ফেলবা, ঠিক আছে? তো প্রয়োজনে আমরা আরো ভিডিও লেকচার আপলোড করে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে থাকো। আল্লাহ হাফেজ।